কে যেন চেঁচিয়ে বলল, জয়চাঁদ, ভয় পেও না। অবাক হয়ে জয়চাঁদ ভাবল, আমার মনের কথা তো কারো জানার কথা নয়। ঢেউয়ের পর ঢেউ পার হয়ে একসময় নৌকোটা ঘাটে এসে লাগলো। একটা লাফ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে পড়ল। এ ঘাট চেনো জয়চাঁদ? আজকের গল্প হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে গ্রাম বাংলার ভূতের গল্পের মধ্যে একটা, মাঝি। জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলির বড়ই অসুখ। সে যেন আজই একবার গাঁয়ের বাড়িতে যায়। খবরটা এনেছিল দিনু মণ্ডল, তারই গাঁয়ের লোক। জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটিও নিয়ে নিল। বুকটা তার বড় দূর দূর করছে। তারই একটি মাত্র মেয়ে, বড্ড আদরে, মাত্র 5 বছর বয়স। অসুখ হলে তাদের গায়ে বড় বিপদের কথা। সেখানে ডাক্তার বুদ্ধিও নেই, ওষুধপত্রও ঠিক পাওয়া যায়। ওষুধ বলতে কিছু পাওয়া যায় ওই মুদির দোকানে। তা মুদির রোগের লক্ষণ শুনে ওষুধ দেয়, তাতেই যা হওয়ার হয়। কাজেই জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল। দুশ্চিন্তার আরও কারণ হলো, আজ সকাল থেকেই দুর্যোগ চলছে। যেমন বাতাস তেমনই বৃষ্টি। এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছনো খুবই কঠিন ব্যাপার। দিনু মণ্ডল বলল, পৌঁছতে পারবে না বলেই ধরে না, তবে বাস ধরে যদি ধামাখালি যাওয়া যায় তাহলে ওই খানিকটা এগিয়ে থাকা হল। সকালবেলা নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছানো যাবে। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না, আজই পৌঁছানোর চেষ্টা করতে হবে। মেয়েটা আমার পথ চেয়ে বসে আছে। জয়চাঁদ আর দিনু মণ্ডল দুর্যোগ মাথায় করেই বেরিয়ে পড়ল। যাওয়ার পথে একজন ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে মেয়ের রোগের কিছু লক্ষণ বলে ওষুধও নিয়ে নিল জয়চাঁদ। এরপর ভগবানে ভরসা। বৃষ্টির মধ্যে তারা বাস ধরল। তবে এই বৃষ্টিতে গাড়ি মোটেও চলতে চায় না, দুপা গিয়েই থামে। ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার। যতই এসব হয় ততই জয়চাঁদের ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে বেচারি। যে গাড়ি বিকেল 5টায় ধামাখালি পৌঁছানোর কথা, পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। ঝড় বৃষ্টি আরও বেড়েই চলেছে। ঘাটের দিকে কোনো লোকজনও তেমন নেই। তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দেখল নৌকো বা ভটভটির নাম গন্ধ নেই। নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউও উঠেছে। বাতাসের বেগও প্রচণ্ড। উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা তো কল্পনাও করবে না। দিনু মণ্ডল বলল, চলো ভায়া, বাজারের কাছে আমার এক পিস্তত ভাই থাকে, তার বাড়িতেই আজ রাতটা কাটিয়ে দিই। জয়চাঁদ রাজি হলো না। তুমি যাও দিনু দাদা, আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায়। আরে পাগল নাকি, আজ নৌকো ছাড়লে উপায় আছে। দিনা যেতে না যেতে নৌকো উল্টে তলিয়ে যাবে। জয়চাঁদ হতাশ গলায় বলল, ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরো গিয়ে। আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমিও যাচ্ছি। দিনু মণ্ডল ঘরে ফিরে এলো। জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে। ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেক। ঘাটে কোনো মাথা গোজারও জায়গা নেই তেমন। জয়চাঁদ বাতাস উপেক্ষা করে ঘাটেই ভিজতে লাগলো। মেয়ের কথা ভেবে কাঁদলো খানিক বেচারি। কে জানে কেমন আছে মেয়েটা, ভগবানই ভরসা। কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ। সময়ের হিসেব
তার মাথা থেকে অনেক আগেই উড়ে গেছে। বসে আছে তো বসেই আছে। ঝড় বৃষ্টি এক সময় প্রচণ্ড বেড়ে গেল, এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসের ধাক্কায় উল্টে পড়ে গেল। জলে কাদায় মাখামাখি হলো সর্বাঙ্গ। সামনে ঘুটঘুটি অন্ধকার নদী। নদীতে শুধু 5-7 হাত উঁচু বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। সত্যি এই নদীতে দেশি নৌকো বা ভটভটি চলা খুব অসম্ভব। জয়চাঁদ তবু সে বসে আছে, তার কারণ এই নদীর ওপাশে পৌঁছলে আর 7 মাইল দূরে তার গাঁ। এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে, মেয়েকে অনুভবও করতে পারছে। গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল জয়চাঁদ। ভুল দেখলো নাকি? অন্ধকারে নদীর সাদাটে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকো নেচে উঠল না? চোখ রোকড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখল। দুটো ঢেউ তীরে আছড়ে পড়ার পর এবার সত্যিই দেখল, একটা ঢেউয়ের মাথায় একটা ছোট ডিঙি নৌকো ভেসে উঠেই আবার তলিয়ে গেল। এই দুর্যোগে কেউ ডিঙি নৌকো বাইবে এটা অসম্ভব, তবে এমনও হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাঁধা ছিল, ঝড়ে দড়ি ছিঁড়ে বেয়ারি ভেসে বেড়াচ্ছে। হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলামে খেলে গেল। সে একসময় ভালোই নৌকা বাইত, ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে। পারবে না ঠিক কথা, কিন্তু এভাবে বসে থাকারও ঠিক মানে হয় না। ডিঙি নৌকো সহজে খুব একটা ডোবে না, একবার ভেসে পড়তে পারলেই কে জানে কি হয়। জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল, তারপর ঘাটে নেমে জলেই ঝাঁপিয়ে পড়ল বেচার। ডিঙিটা একটা গোত্তা খেয়ে নাঙালের মধ্যে প্রায় এসে পড়েছে। জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফের এগিয়ে গিয়ে কোনো রকম ডিঙিটার কানা ধরে ফেলল। এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখা মুশকিল। জয়চাঁদ ডিঙিকে টেনে আনলো পাড়ে, তারপর অন্ধকার হয়ে যা চোখে যা দেখলো তাতে তার চোখ চড়ক গাছ। নৌকোর খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে, সম্ভবত বেঁচে নেই। জয়চাঁদের বড়ই দুঃখ পেল। লোকটা বোধহয় পেটের দায়ে মাছ টাছ ধরতে এই ঝড়ে জলে বেরিয়ে পড়েছিল, প্রাণটাও গেল। জয়চাঁদ নৌকোটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাঁজা করে তুলে এনে ঘাটের পাথরে উপুর করে শোয়ালো। প্রাণ থাক বা না থাক, বাঁচানোর একটা চেষ্টা করা দরকার। সে লোকটার পিঠে বরাবর ঘন ঘন চাপ দিতে লাগলো, যাতে পেটের জলটা বেরিয়ে আসে। সে হাতড়ে হাতড়ে বুঝতে পারলো লোকটা বেশ রোগা, জরাজীর্ণ চেহারাও বটে, বোধহয় বুড়ো মানুষ। খানিকক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন লোকটার গলা দিয়ে একটা অস্পষ্ট আওয়াজ বেরিয়ে এলো, ও আ। জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ ভালো করে ধলাই মলাই করলো। প্রায় আধ ঘন্টা কাটার পর লোকটার চেতনা ফিরিয়ে এলো। লোকটি বলল, কে বটে তুমি? আমাকে চিনবেন না, গাং পেরোবার জন্য দাঁড়িয়েছিল, হঠাৎ আপনার ডিঙিটা আমার চোখে পড়ল। লোকটা উঠে বসল। ঝড়ের বেগটা একটু কমেছে, বৃষ্টির তারাও যেন আগের মতো নয়। লোকটা কোমর থেকে গামছাটা খুলে চোখে চেপে কিছুক্ষণ বসে থাকল, বলল, ও বড্ড ফাঁড়া গেল আজ, প্রাণে যে বেঁচে আছি সেই ঢের, তা তুমি যাবে কোথা? জয়চাঁদ হতাশ গলায় বলল, যাবো ওই কাউটা গায়ে, ওপার থেকে 5-7 মাইল পর। মেয়েটার বড্ড অসুখের খবর পেয়েছিল, তাই যাচ্ছিল, তা সে আর হয়ে উঠল না দেখছি। লোকটা বলে, কেমন অসুখ? বেদবমি হয়েছে শুনেছি, কলেরা কিনা তা জানি না, গিয়ে জ্যান্ত দেখতে পাবো কিনা তাও ঠিক বুঝতে পারছি না। লোকটা বলল,
মেয়েকে বড্ড ভালোবাসো তাই না? তা বাসে বটে, বড্ড বাসে। মেয়েটাও যে বড্ড বাবা বাবা করে ওঠে। লোকটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বলল, চলো তাহলে। জয়চাঁদ অবাক হয়ে বলল, কোথায়? তোমাকে পৌঁছে দিই। আরে খেপেছেন নাকি? কোনো রকমে প্রাণে বেঁচেছেন, এখন নৌকো বাইতে গেলে মারা যাবে নির্ঘাত। আমার মেয়ে যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভব নয়। রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল, ও হে, মরা বাঁচা তো আছেই, সে কি আর আমাদের হাতে গো? আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা। চলো নৌকোয় উঠে পড়ো, তারপর ভগবান যা করার করবেন। লোকটার গলার স্বরে কি যে ছিল কেউ তা জানে না। জয়চাঁদ উঠে পড়ল। বুড়ো লোকটা নৌকোর খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে গড়ুয়ে বসল। অন্য প্রান্তে জয়চাঁদ। উত্তাল ঢেউয়ের নৌকোটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগলো। ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে পর মুহূর্তে জলের উপত্যকায় নেমে যাচ্ছিল। আবার উঠল, আবার নামলো, ওঠার নামা। মাছ দরিয়ায় জলের প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ের ডিঙিটা যেন ওলট পালট খেতে লাগলো। কিন্তু জয়চাঁদ দু হাতে শক্ত করে নৌকোর দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখল। জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতো দাঁড়িয়ে, হাতের বৈঠা যেন জলকে তোড়পাড় করে সব বাধা ভেঙে নৌকোটাকে তীর গতিতে নিয়ে চলেছে। একটা বিশাল দোতলা সমান ঢেউ তীরে আসছিল বাঁ দিক থেকে। জয়চাঁদ সেই করাল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুজে ফেলেছিল প্রায়। কে যেন চেঁচিয়ে বলল, আরে জয়চাঁদ, ভয় পেও না। অবাক হয়ে জয়চাঁদ ভাবল, আমার মনের কথা তো এর জানার কথা নয়। ঢেউয়ের পর ঢেউ পার হয়ে একসময় নৌকোটা ঘাটে এসে লাগল। লোকটা লাফ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে পড়ল। এ ঘাট চেনো জয়চাঁদ? জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বট গাছের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, এ তো আনন্দপুরের মাঠ। এ ঘাট তো আমাদের গায়ে লাগোয়া। এখানেই এত তাড়াতাড়ি কি করে এলাম? নৌকোই আনন্দপুর আসতে কমসে কম 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তা বাবু ঝড়ের দৌলতে আসা গেছে। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না, ঝড় তো উল্টো দেখি। যা হোক, পৌঁছে তো গেছো। জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে পড়ল, আপনি কে? আমি আমি তো একজন মাঝি, তোমার দয়ায় প্রাণও ফিরে পেয়েছি। জয়চাঁদের চোখে জল এলো, মাথা নেড়ে বলল, আপনাকে প্রাণ ফিরে দিতে পারি এমন ক্ষমতা আমার নেই। আপনি আসলে কে? বাড়ি যাও জয়চাঁদ, মেয়েটা তোমার পথ চেয়ে আছে। জয়চাঁদ চোখে জল মুছিয়ে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল, কি করো জয়চাঁদ, করো কি? বাড়ি যাও জয়চাঁদ, গিয়ে মেয়ের কাছে যাও, সে ভালো আছে, অসুখ তার সেরে গেছে। জানি মাঝি, আপনি যাকে রক্ষা করেন তাকেই বা মারে কে? বুড়ো মাঝি একটু হাসলো, তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট ডিঙিটা নিয়ে কোথায় যে চলে গেল তা কেউ জানে না। নমস্কার, আমি অর্ণব। এইখানে আমাদের আজকের গল্পটা শেষ হলো। যদি এই রকম আরও নিত্য নতুন গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ধীরে